ভারতীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে ইভিএম মেশিন দিয়ে যে ভোট নেওয়া হয়েছে, কিছু কিছু ইভিএম মেশিনের নাম্বার মেলেনি, মানে যেই মেশিনে ভোট নেওয়া হয়েছে গণনার সময় ভিন্ন মেশিন পাওয়া গিয়েছে। মুসলিমদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলা হচ্ছে। যেই জাতি যেমন তার নেতা ওরকম হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় অ্যাক্টিভেটেড হলো এসআইআর। ডিপ্লোম্যাটিক্যালির চাইতে পলিটিক্যালি কত ভালো খেলতে পারেন তারপরে নির্ভর করছে যে আপনি কতটা সমতার সাথে সম্পর্কটা রাখতে পারবেন। যে আমরা এর আগে দেখেছি মমতারকে বলা হচ্ছে যে যখন এর আগে তো কংগ্রেস সরকার যখন ছিল চুক্তিটা হয়ে যায় মনমোহন সিংও তো আসলেন বাংলাদেশে, তখন বোধহয় মমতাকে সাথে করে নিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না, মমতার আপত্তির কারণে হলো না। কিন্তু বিজেপি কি আসলে আদৌ তিস্তা চুক্তির কথা ভাবে কিনা বা তার পক্ষে আছে কিনা, বা গঙ্গা চুক্তিরই বা কী হবে রিনিউ করার? ধন্যবাদ। আমি যুক্তি এবং অ্যাকশন যেগুলো আছে তার প্রেক্ষিতে বলার চেষ্টা করি। প্রথমে যদি আমরা দেখি যে এখন যে মুখ্যমন্ত্রী যিনি হলেন পশ্চিমবঙ্গের, শুভেন্দু অধিকারী, তিনি তো ইভেন মমতা ব্যানার্জির যে নিজের আসন আছে সেটা তো জিতেছেন, ঠিক আছে। এখন ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা তো আমাদের ডিবেট না, এটা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বরং তাদের ডিবেট। বাট এই মুহূর্তে তো অধিকারী বাবু মুখ্যমন্ত্রী। তো এই শুভেন্দু অধিকারী কে? এই শুভেন্দু অধিকারী হচ্ছে সেই ভদ্রলোক যিনি ইলেকশনে জেতার একদিন আগে বললেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, মিডিয়া অন রেকর্ড। এবং উনি বলেছেন যে শাহজালাল বিমানবন্দরে নাকি রেড কার্পেট থাকবে এবং শেখ হাসিনা নেমে আসবে এবং সবাই স্যালুট দিবে। এখন এই শুভেন্দু অধিকারী আবার অন রেকর্ড ক্যামেরায় বলেছেন যে বাংলাদেশ দখল করতে নাকি মিনিটও লাগবে না তাদের, কয়েক ঘন্টার ব্যাপার না, কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ব্যাপার। তার মানে ধরেন শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই রাজনীতিবিদ যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, যার মানসপটে এবং মননে মস্তিষ্কে দুইটা জিনিস প্রকট। একটা হচ্ছে বাংলাদেশ দখলের ভাবনা তার মাথায় আছে, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার ব্যাপারটাও তার মাথায় আছে। সুতরাং উনি তিস্তার পানি, গঙ্গার পানি দেওয়ার সময় কি এগুলো আবার বৈধ করে নিতে চান কি না, এটা তো একটা গুরুতর প্রশ্ন, তাই না? তো 2 দিন আগ পর্যন্ত উনি হয়তো নর্মাল একজন সরকারের বাইরের পলিটিশিয়ান ছিলেন, যিনি একসময় মমতার সাথেও রাজনীতি করতেন। পরবর্তীতে 5 লক্ষ রুপি ঘুষ কেলেঙ্কারির ভিডিও আছে যে উনি নিয়েছেন, এবং তার যে এই ভিডিও আছে, এই ভিডিও নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদী জনসভায় হাস্যরসও করেছে, যে নেওয়ার সময় চেহারা কেমন ছিল তার সেটাও বলেছে। তো সেই ভদ্রলোকের সেই ভিডিও এখন বিজেপির যে পেজ ছিল, পেজ থেকে অপসারণ করা হয়েছে, এবং কালের পরিক্রমায় সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপি মনোনীত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বার্থপরতা শো করেছিলেন যখন মনমোহন সিং 2011 সালে বললেন যে তারা এই তিস্তা চুক্তি করতে চান, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পর্যন্ত যখন এটাকে ঠেকিয়ে রেখেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও যে বাংলাদেশের খুব ভালো বন্ধু সেটা বলার কোনো সুযোগ নাই। এখন ইলিশ খেয়ে যতই মনে করেন যে গোফে তা দিক ওরা, কিন্তু কাজের বেলায় তো আমরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? সো এটা হচ্ছে দেখার ব্যাপার যে এই জায়গাটাতে মমতা এবং শুভেন্দু কি আসলে এক বিন্দুতে দাঁড়ান কিনা, সেটা দেখার বিষয় সামনে। দেখেন, 54টা নদী শেয়ার করি আমরা ওদের সাথে, তার ভিতরে 53টা নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসছে, আর একটা নদী ফেনী নদী যেটা বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে যায়। এই 54টা নদীর প্রত্যেকটাতে তারা ভারতের ভেতরে বিভিন্ন জায়গায় প্রায় 3500 বাঁধ দিয়েছে। এই যে মমতা বললেন না যে আমার তিস্তায় তো পানি আসে না, এই বাঁধ কোথায়? এই বাঁধ মমতার পশ্চিমবঙ্গের উত্তরে, ঠিক আছে। সুতরাং উজানের দেশ হিসেবে ভারত যে পরিকল্পনা করেছে যে পানিকে ওয়েপনাইজড করা এবং একটা ওয়াটার টেরোরিজম লঞ্চ করা, এটা তো এই বিজেপি গভর্নমেন্টই তো চালাচ্ছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে তো এই ওয়াটার টেরোরিজমের যে স্ট্র্যাটেজি তারা ফলো করছে তাতে কোনো গুণগত পরিবর্তন আসবে কি না, এটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। কারণ তাদের প্রিয় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও তারা এখানে কোনো ছাড় দেয়নি,
ঠিক আছে? সুতরাং এই জায়গাটাতে আপনি শুধুমাত্র গঙ্গা চুক্তি এবং তিস্তা চুক্তি, এই 54টা নদীর ভিতরে তো এই মাত্র 2টাই আছে, কুশিয়ারা এবং আর কয়েকটার ব্যাপারে কথা আগাইছে। বাকি যে 50টা আছে এগুলো নিয়ে তো কোনো চুক্তিই নাই, ঠিক আছে? সুতরাং বাংলাদেশকে এই জায়গায় গভীরভাবে ভাবতে হবে। কি ভাবতে হবে? সেটা হচ্ছে যে পানি হচ্ছে আমাদের প্রাণ। আমাদের তেল নাই, আমাদের হীরা নাই, আমাদের স্বর্ণ নাই, আমাদের কিন্তু সম্পদ বলতে হচ্ছে এই সুপেয় পানি। সুতরাং এই পানির জন্য আমাদেরকে এই জায়গায় টোটাল বেসিন যেটা আছে, এই বেসিন ওয়াইজ ভাবতে হবে। পাকিস্তানের সাথে ভারতের যখন 6টা নদীর লেনদেন হয়, 3টা ভারত থেকে পাকিস্তানে যায়, 3টা পাকিস্তান থেকে ভারত, সেই নদীর বন্টনের, পানি বন্টনের সময় কিন্তু সে যখন বলে যে আমি বাদ দিয়ে পানি বন্ধ করে দিব, তখন কিন্তু রাফাল বিমান হারাইতে হয় তাদেরকে, ঠিক আছে? সেই জন্য দেখবেন পাকিস্তানের সাথে তাদের পানি নিয়ে সংকট কিন্তু মুখে কথায় গড়ায়, কিন্তু বাঁধে ইট পড়ে না, সিমেন্ট পড়ে না, ঠিক আছে? চীনের সাথে দাদাগিরি করে পারা যায় না কেন? কারণ চীন হচ্ছে আবার ভারতের উজান। সুতরাং চীন যখন ওখানে ড্যাম দিবে তখন কিন্তু এদিকের পানি আরো কমে যাবে, ঠিক আছে? সুতরাং চীনের সাথে ওই সমস্যাটা তার নাই। আর এদিকে তো ধরেন দক্ষিণ তিব্বত দখল করেই আছে চীন, যেটাকে ভারতীয়রা বলে অরুণাচল। এখন এই জায়গাটায় এসে আপনি যে প্রশ্নটা করলেন যে পজিটিভ কিছু আমরা দেখতে পাবো কিনা, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রীর মতো কথা বলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা ভাবাই কঠিন। আগে যেটা বলেছিল মানে সরকার, দিল্লি যেটা বলেছিল যে কেন্দ্র চায় তিস্তা চুক্তি করতে, রাজ্য চায় না, সুতরাং আটকে গেছে। এখন তো কেন্দ্র আর রাজ্য একই সরকার, তাই তো? তো এই জন্যই অনেকে ভাবতে শুরু করেছে যে তাহলে বোধহয় এবার পজিটিভ কিছু আসবে, কিন্তু আমার ধারণা যে ডিসেম্বর দিয়েই আসলে আমাদের দেখতে হবে, যেটা শাকিল ভাই বলেছেন যে আমাদের দেখতে হবে। যেটা শাকিল আনোয়ার যেটা জানতে চায় সেটা হলো ভারত যে বাংলাদেশের উপর দাদাগিরি করে এটা তো আমরা সবাই জানি। মানে যেটা বলছে পাকিস্তানের সাথে অত দাদাগিরি করে মানে করে উঠতে পারে না, চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। এবং কেন পারে? তারা এই দেশে তাদের মতো করে একটা সরকার তৈরি করে রেখেছিল এতদিন, সেই জন্য দাদাগিরি করার একটা তারা করতে পেরেছে। এখন যেহেতু তাদের সেই সরকার নাই, এখন জনগণের নির্বাচিত একটা সরকার আছে, তাদের তাহলে অন্য অন্য অস্ত্র যেটা আপনি বলছেন, এই যে সেই যে ভোটার তালিকা থেকে মুসলমানদের বাদ দেয়, 91 লক্ষ মুসলমানদের, এটা একটা কার্ড হিসাবে ব্যবহার করতে পারে। তো সেটা যদি করে এবং একদিকে নির্বাচিত সরকার, এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি, কেন্দ্রে বিজেপি, এই যে বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কি কি করতে পারে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি পানির কথা হচ্ছিল তো, পানির চাইতে আমার কাছে মনে হয় বাংলাদেশে ভারত বিরোধিতার পেছনে যতগুলো কারণ আছে, একটা হচ্ছে যে একের পর এক ইলেকশন তারা লেজিটিমেসি দিয়ে গেছে, তাই না? অবৈধ ইলেকশনকে লেজিটিমেসি, এটা একটা বড় কারণ ছিল। আরেকটা কারণ কিন্তু আমি দেখেছি মানুষের সাথে কথা বলে বা আমি বিভিন্ন কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে এই যে বর্ডার কিলিংটা, এটা কিন্তু সাংঘাতিকভাবে এদেশের মানুষকে ভারত বিরোধী করে তুলেছিল। যে আমরা এত বড় বন্ধু বলছি, কিন্তু তাহলে বর্ডারে এত মানুষ মারা যাচ্ছে কেন, গুলি করে দিচ্ছে কেন আমাদেরকে, তাই না? এরকম বন্ধু কথাটা বলা বাদ দিলে কেমন হয়? না, সেটাই আমি বলছি যে না, তখন তো এই ন্যারেটিভটা ছিল না আমার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু তাহলে বন্ধু যদি হয় তাহলে মানুষকে মেরে দিচ্ছে কেন? আমি ধরে নিলাম তারা অপরাধী ছিল, তারা অবৈধভাবে যাচ্ছিল বা স্মাগলিং করছিল, গুলি করে দিতে হবে তার জন্য, মানে ব্যাপারটা এরকম ছিল। এখন দেখেন, আমার রেটোরিক্স দেখে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের ক্যাম্পেইনের রেটোরিক্স দেখে, শুভেন্দু অধিকারীর রেটোরিক্স দেখে, এবং শুভেন্দু অধিকারীর যিনি বস অমিত শাহ, তার যে রেটোরিক্স, সেগুলো দেখে আমার মনে হয় যে তারা বাংলাদেশ বর্ডারকে একেবারেই সিকিউরিটির প্রিজম দিয়ে দেখবেন আরও বেশি। এটা যে একটা দীর্ঘদিনের একটা অন্য ধরনের সম্পর্ক, এই যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের হিস্ট্রিক্যাল সম্পর্ক, কালচারাল সম্পর্ক, এইগুলো তারা একেবারেই মাথায় নেবেন না, তারা একেবারেই সিকিউরিটি প্রিজম দিয়ে দেখবেন। এবং সে কারণে দেখবেন যে এই বর্ডারটা আরও বেশি ভোলাটাইল বলবো না আমি, আরও বেশি মানে বিপজ্জনক হয়ে পড়ছে মানুষের জন্য। তো এটা একটা বড় ফ্রিকশনের কারণ হবে। কিন্তু এখন আপনি বলছেন যে বাংলাদেশ কি করতে পারে, আমি সে প্রসঙ্গে আসি। বাংলাদেশের কার্ড যে নেই আমি বলবো না। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছিলেন
যে এখন একটা নির্বাচিত সরকার যারা অনেক মানে 2/3 মেজরিটি নিয়ে তারা এসছে, সুতরাং জনগণ আমার সাথে আছে। বাংলাদেশের কিন্তু একটা অনেক বড় দেশ, এখন বাংলাদেশ কিন্তু 18 কোটি দেশের মানে ছোট দেশ কিন্তু অনেক বড় দেশ ওই অর্থে। তো সুতরাং সেই শক্তিটা তার আছে, এই সরকারের আছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে বাংলাদেশ অবস্থানগত কারণে ভারতের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি দেশ। ভারতের সবচেয়ে সেন্সিটিভিটি হচ্ছে নর্থ ইস্ট, তাই না, তাদের রাজ্যগুলো, সেখানে তাদের সিকিউরিটি একটা কনসার্ন আছে, লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন আছে, এবং সেটার জন্য সেই বাংলাদেশ খুব জরুরি, বাংলাদেশটা খুব জরুরি অবস্থানগত কারণে। সুতরাং সেইটা তারা বাংলাদেশের, আরেকটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন আছে, তাই না, সিকিউরিটি কনসার্ন আছে। তো এই দুটো কারণে সেটাও নর্থ ইস্টের সাথে সম্পর্কিত, সেই সিকিউরিটি কনসার্নটা মোস্টলি। তো এটা তো বাংলাদেশকে বুঝিয়ে শুনিয়েই এটাকে তাদেরকে মানে স্বার্থটা আদায় করতে হবে, তাই না, স্বার্থটা আদায় করতে হবে। সুতরাং বাংলাদেশেরও হাতে কিন্তু কার্ড আছে, হ্যাঁ কার্ড আছে, এই কার্ডটা খেলতে হবে ঠিকমতো। কত ক্লেভারলি এই কার্ডটা খেলতে পারবে তারপরে নির্ভর করবে যে আপনি পানির যখন মানে চুক্তির কথা আসবে, বা বর্ডারের চুক্তির কথা আসবে, বা আমার দেশে পুশব্যাক করা যাবে না ইচ্ছা মতো, এই নেগোসিয়েশনগুলো যখন আসবে তখন এই কার্ডটা আপনি কতটুকু ক্লেভারলি খেলতে পারেন ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি। আমি মনে করব যে ডিপ্লোম্যাটিক্যালির চাইতে পলিটিক্যালি কত ভালো খেলতে পারেন তারপরে নির্ভর করছে যে আপনি কতটা সমতার সাথে সম্পর্কটা রাখতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। ডেরেস খান, আপনি কি মনে করেন যে বাংলাদেশের এখন যে দিন দরবার করার যে বিষয়, বাংলাদেশের তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।